আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এইচএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এইচএস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গফুর মাহফুজ স্যার। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া আগে থেকে অনেকটাই সুস্থ। গত বেশ কিছুদিন যাবত আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজে কোনো ভিডিও দেওয়া হয়নি। এর পেছনে কারণ আমি অসুস্থ ছিলাম, যেটা আমি লাস্ট একটা ছোট ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের লাস্ট একবার শেষ ক্লাসের পরিমাপের অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, অষ্টম শ্রেণীর পরিমাপ অধ্যায়। সেই অষ্টম শ্রেণীর পরিমাপের অধ্যায়ের কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি বিন্দু পূর্বে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমাদের নিকটে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব আমাদের 19 নম্বর অঙ্কটি নিয়ে। 19 নম্বর অঙ্কটি বলা হয়েছে, একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 সেন্টিমিটার 2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার সেটা বলছে। প্রশ্ন আমরা বলছি, একটি বক্স, এটা আয়তাকার বক্স দেওয়া আছে, বক্সের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত, 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার 6.2 সেন্টিমিটার 2 মিলিমিটার, আর উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। যদি হয়ে থাকে তাহলে তার আয়তন বের করতে বলছে, কত ঘনমিটার সেটা বের করতে বলছে। চলো আমরা এটাকে সমাধান করে ফেলি। 19 নম্বর, দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য, বাক্সটির দৈর্ঘ্য আমরা করতে হচ্ছে 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। আমরা ডাইরেক্ট যদি করে দিই 15.24 সেন্টিমিটার। 15.24 সেন্টিমিটার কেন লিখলাম? কারণ এটা হচ্ছে আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। সাইড আমরা লিখতে পারি এখানে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। আচ্ছা, তারপরে বাক্সটির প্রস্থ, বাক্সটির প্রস্থ দেওয়া আছে কত মিলিমিটার, দেওয়া হচ্ছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। ঠিক একইভাবে এটা করবো 7.62 সেন্টিমিটার। সাইডটা আমরা সেম সেটা থাকবে, যেটা আমরা লিখছিলাম সেটাই। একবার লিখলেও হয় বা বারবার লিখে দিলেও ভালো। জিনিসটা কি, যে খাতা দেখবে বা যে পরীক্ষার গাড়ি থাকবে বা পরীক্ষার খাতাগুলো দেখে তার জন্য ভালো জিনিসটা, কোথা থেকে আনলাম মিলিমিটার। সাইড ফুল লেখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, বাক্সটির উচ্চতা, বাক্সটির উচ্চতা আমাদের দেওয়া আছে কত সেন্টিমিটার, আর দেওয়া আছে আমাদের বাক্সটির উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে এটা করলে 5.08 সেন্টিমিটার। ঠিক সাইড নোট আমরা এটি লিখতে পারি
যেহেতু 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। ওকে, আমাদের দৈর্ঘ্য বস্তু উচ্চতা মিলিমিটার হয়ে গেল। অতএব বাক্সটির আয়তন বাক্সটির আয়তন কি হবে? আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে ঘন একক। এখন ঘন একক এখানে কেন লিখলাম? কারণ আমি কিন্তু মান বসাইনি এখানে বলছি। আমি আগে দৈর্ঘ্যটা প্রস্থ উচ্চতা লিখলাম, যার জন্য একদম একটা একক আসবে, সেই একক হচ্ছে সেন্টিমিটার। এখন আসবে এটা। আমাদের দৈর্ঘ্য হয়েছে কত? 7.62 গুণ প্রস্থ বেরিয়েছে আমাদের, দৈর্ঘ্য আমাদের বেরিয়েছে 15.24 গুণ 7.62 গুণ 5.08 ঘন সেন্টিমিটার। এখন আমি যদি এই টোটালের সবগুলোকে ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে মানটা কত আসে? সেক্ষেত্রে আমাদের মান আসবে হচ্ছে 673.45 673.54 এতে কি গুণ করলে মানটা আসবে কত? 673.54 ঘন সেন্টিমিটার। অতএব বাক্সটির আয়তন 673.54 ঘন সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমি আরো একবার এটাকে আলোচনা করছি, একটু ভালো মতো খেয়াল করে দেখো। আমাদের প্রশ্নে বলা ছিল একটি বাক্সের, একটি আয়তাকার বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। তারপর হচ্ছে আমাদের দেওয়া আছে কত? প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। তারপরে আমাদের দেওয়া আছে উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। যদি এরকম হয়ে থাকে তাহলে বাক্সটির যে ঘন সেন্টিমিটার সেটা বের করতে বলছে, অথবা বাক্সটির আয়তন নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাহলে আমরা কি লিখলাম? বাক্সটির দৈর্ঘ্য আমাদের কত আসে? কত ছিল আমাদের? 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমার মান আসে কত? 15.24 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার 1 সেন্টিমিটার সমান 1 সেমি সমান 10 মিলিমিটার। আচ্ছা, তারপর দ্বিতীয় হলো আমাদের এই যে 7 সেন্টিমিটার ও 6.2 মিলিমিটার দেওয়া আছে, সেটা আমাদের ক্যালকুলেশন করলে আসবে 7.62 সেন্টিমিটার। তারপরে আমাদের উচ্চতা দেওয়া আছে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 6.08 সেন্টিমিটার। এখন ইন টোটাল এই তিনটাকে যদি আমি গুণ করি, অর্থাৎ মিলিমিটার থেকে আমি মিটারে কনভার্ট করছি, এখন যদি সবগুলোকে আমি গুণ করি তাহলে আমার আয়তন বের হয়। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের আয়তন, এটা হচ্ছে আমাদের প্রস্থের আয়তন, এটা হচ্ছে আমাদের উচ্চতার আয়তন। তিনটাকে গুণ করো, গুণফল করলে আমাদের আসে কত? 773.54 ঘন সেন্টিমিটার। অতএব অতএব বাক্সটির আয়তন হচ্ছে আমাদের কত? 773.54 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তুমি অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা তোমরা কোথাও না বুঝে থাকো, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি তোমাদেরকে আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, এখন আমরা আমার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। সে অঙ্কটি হলো একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত গ্রাম কত কিলোগ্রাম হবে তা নির্ণয় করতে হবে।
এই অঙ্কটা হচ্ছে আমাদের 20 নম্বর প্রশ্ন। তোমাদের সুবিধা সাথে আমি আরো একবার বলছি, সেটা হচ্ছে কি আমাদের প্রশ্নটি হচ্ছে একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে তা নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমার কি করতে হবে, চৌবাচ্চাটির আয়তন বের করতে হবে, তারপর আয়তন থেকে আমাদের পানি কতটুকু, মানে পানির আয়তনটা বের করতে হবে, এবং যদি চৌবাচ্চাটি পানি ভর্তি থাকে তাহলে তার পানির আয়তন কত হবে এবং কত কিলোগ্রাম পানি সেটা আমাদের থাকবে, সেটা আমাদের বের করতে হবে। চলো আমরা এটাও করে ফেলি। 20 নম্বর দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য 5.5 মিটার। তারপরে চৌবাচ্চাটির প্রস্থ আমাদের দেওয়া আছে কত, 4 মিটার। চৌবাচ্চাটির উচ্চতা আমাদের দেওয়া আছে কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 মিটার, 2 মিটার। তাহলে সুতরাং চৌবাচ্চাটির আয়তন ঠিক এক সূত্র আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। তাহলে দৈর্ঘ্য আমাদের কত আছে, 5.5 গুণ প্রস্থ দেওয়া আমাদের 4 গুণ উচ্চতা হচ্ছে 2 ঘন মিটার। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমাদের কত আসে, যদি আমি টোটালটাকে যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের মান এসেছে 44 ঘন মিটার। 44 ঘন মিটার। আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পেরেছি। আমরা চৌবাচ্চার আয়তনটা বের করেছি। তা আমরা জানি এক ঘন মিটার সমান হচ্ছে কত, 1000 লিটার। তাহলে সুতরাং 44 ঘনমিটার সমান হচ্ছে আমাদের 1000 গুণ 44 লিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 44,000 লিটার। আবার হচ্ছে পানির আয়তনটা, অতএব সুতরাং পানির আয়তন কত বের হলো আমাদের, 44,000 লিটার। আবার এক লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। সুতরাং 44,000 লিটার বিশুদ্ধ পানির ওজন কত, অবশ্যই গুণ হবে, বেশি হবে, সেক্ষেত্রে আমাদের এটা গুণ করতে হবে।
কত আমাদের 44,000 কিলোগ্রাম। তাহলে অতএব পানির আয়তন 44,000 লিটার এবং ওজন 44,000 কিলোগ্রাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমি আরেকবার আলোচনা করছি। আমাকে অঙ্কে বলা হচ্ছে বা আমার প্রশ্নে বলা হচ্ছে একটি আয়তাকার চৌবাচ্চায় 20 মিটার, একটি আয়তাকার চৌবাচ্চায়, আমি অঙ্কটা আবার বলছি, একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার এবং প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটিতে পানি প্রয়োগ করলে পানির আয়তন কত এবং কত লিটার এবং এর কত কিলোগ্রাম ওজন কত কিলোগ্রাম হবে। তাহলে এই যে যা লিখলাম এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 5.5, প্রস্থ 4 মিটার, উচ্চতা 2 মিটার। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের আয়তনের সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আয়তনের সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা। এটা হচ্ছে আমাদের আয়তনের সূত্র, সূত্র মাথায় রাখতে হবে। মান বসালাম, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের আয়তন, এটা হচ্ছে আমাদের প্রস্থের আয়তন, আর এটা হচ্ছে আমাদের উচ্চতার আয়তন। এই তিনটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি, এই তিনটাকে ক্যালকুলেশন করলে আমার মান দাঁড়ায় কত? 44 ঘন একক। এই 44 ঘন একক এটা হচ্ছে আমাদের এই চৌবাচ্চার আয়তন। এই সম্পূর্ণ চৌবাচ্চার আয়তন হচ্ছে আমাদের 44 ঘন একক। এখন আমরা জানি 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার। এটা ডাইরেক্ট একটা মুখস্থ করার বিষয় বা এটা মনে রাখার বিষয়। 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার। তাহলে 44 ঘনমিটার সমান কত হবে? অবশ্যই বেশি। তাহলে 44 ঘনমিটার সমান হবে আমাদের কত? যেহেতু বেশি সেক্ষেত্রে আমাদের গুণ হবে, গুণ হলে কত হবে? 44,000 লিটার। এটা হচ্ছে আমাদের পানির আয়তন। এটা হচ্ছে কি? পানির আয়তন। এই যে দুটো হচ্ছে আমাদের পানির আয়তন। পানির আয়তনটা বের করলাম। পানির আয়তন এটা। আচ্ছা, আবার বলছে পানি কত কিলোগ্রাম সেটা। তাহলে 1 লিটার বিশুদ্ধ পানির ওজন যদি আমাদের 1 কিলোগ্রাম হয়ে থাকে বা 1 কিলোগ্রাম হয়, সেক্ষেত্রে 44,000 লিটার পানির ওজন কত হবে আমাদের? 1 দিয়ে 44 গুণ দিব, গুণ দিলে আমাদের কত আসবে? 44 গুণ দিব, আসবে আমাদের 44,000 কিলোগ্রাম। অতএব পানির আয়তন 44,000 লিটার এবং পানির ওজন হচ্ছে 44,000 কিলোগ্রাম। আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর যদি সমস্যা দেখে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবা, আমি তোমাদেরকে ইন ডিটেলস আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটা আমাদের হচ্ছে আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ মানে 1.5 গুণ। প্রতি বর্গমিটার 1 টাকা 90 পয়সা দরে মাঠে ঘাস লাগালে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2.5 টাকা 500 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়াইতে মোট কত খরচ হবে? তুমি একটা মাঠ কল্পনা করো। হ্যাঁ, একটা মাঠ কল্পনা করো যার দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এখন এই যে প্রস্থের 1.5 গুণ, এই যে টোটাল ক্ষেত্রফলটা, হ্যাঁ, এটাকে ঘাস লাগাতে আমাদের খরচ কত? 10,260 টাকা খরচ হয়। আমাকে বলছে প্রতি মিটার 2.5 টাকা দরে 500 টাকা দামে ওই মাঠের চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে সেটা আমার বের করতে বলছে। তাহলে আগে আমার কি করতে হবে? এটাকে স্টেপ বাই স্টেপ করতে গেলে আমার আগে করতে হবে যে মাঠের ক্ষেত্রফলটাকে বের করতে হবে। তারপর হচ্ছে আমরা আমাদের দৈর্ঘ্যটা বের করব। দৈর্ঘ্য বের করার পরে প্রস্থটা তো দৈর্ঘ্য প্রস্থ বের করবো। দৈর্ঘ্য প্রস্থ বের করার পরে মানে ক্ষেত্রফল থেকে আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করার পর মাঠের পরিসীমা বের করে তারপরে পরিসীমার সাথে আমাদের যেই বেড়া দেওয়ার যে টাকাটা ওইটা আমাদের গুণ করতে হবে। চলো এটা আমরা সমাধান করি। মনে করি
প্রস্থ সমান হচ্ছে ক মিটার। সুতরাং দৈর্ঘ্য 1.5 ক মিটার। 1.5 মিটার কেন হলো? কারণ যেহেতু দৈর্ঘ্য প্রস্থ 1.5 গুণ, সেই জন্য। তাহলে কি হয়, 1 টাকা 90 পয়সা খরচ হয় কত বর্গ মিটারে? 1 বর্গ মিটারে। সুতরাং 1 টাকা খরচ হয় কম হলো ভাগ। সুতরাং 10,000 কত? 10,260 টাকা। 10,260.00 টাকা খরচ হয়, তাহলে বেশি। 1 গুণ 10,260 ভাগ হচ্ছে 1.90। ওকে, এরকম 0.00 ছিল, আমাদের এখানে 0.00 ছিল। দশমিক একটু উঠাই দিলে আমাদের কাজ করতে হবে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। ইন্টু 100 আর 190 ইন্টু 100। আচ্ছা, দশমিকের জন্য আমরা 100 লিখলাম। 100 কাটা যায়, এই 0 কাটা যায়, টোটাল ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসে কত? 5,400 বর্গ মিটার। 5,400 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের মাঠের ক্ষেত্রফল। সুতরাং মাঠের ক্ষেত্রফল হচ্ছে 5,400 বর্গ মিটার। আচ্ছা, 5,400 বর্গ মিটার। তাহলে প্রশ্ন মতে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, বা দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে 5,400 বর্গ মিটার। প্রশ্ন মতে 15 ক গুণ ক সমান হচ্ছে 5,400 বর্গ মিটার। এখন আমরা বের করবো হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ, বা 15 ক স্কয়ার হচ্ছে 5,400 বর্গ মিটার, বা ক স্কয়ার সমান হচ্ছে 5,400 ভাগ হচ্ছে আমাদের কত? 15 মিটার, বা ক ইকুয়ালস টু √5,400 কে যদি আমি 15 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমার আসে কত? সেক্ষেত্রে আমার আসে 3600। ষাট মিটার। আচ্ছা, ক হচ্ছে আমাদের 60 মিটার। আমি সাইডে করতেছি এটা তোমাদের একটু বোঝার জন্য। তোমার অপোজিট সাইড থেকে দেখবে, ক থেকে আমাদের এখানে চলে আসলো। সুতরাং প্রস্থ হচ্ছে আমাদের 60 মিটার। সুতরাং দৈর্ঘ্য 60 গুণ 1.5, তাহলে 1.5 গুণ হলে আমাদের হচ্ছে 90 মিটার। 1.5 গুণ মানে আমাদের কত আসবে? 90 মিটার হবে আমাদের। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করলাম। আমাদেরকে বলছে
প্রশ্ন লাস্ট বলছে আমাদেরকে প্রতি মিটার 2.50 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে। এখন মাঠের চারদিকে বেড়া দিতে গেলে আমার মাঠের পরিসীমা বের করতে হবে। তাহলে মাঠটির পরিসীমা দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার। তাহলে 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে আমাদের 60, প্রস্থ হচ্ছে আমাদের 90 মিটার। তাহলে 2 গুণ 150 মিটার, তাহলে হচ্ছে কত আমাদের 300 মিটার। 1 মিটার বেড়া দিতে খরচ হয় $2.50 টাকা। তাহলে সুতরাং 300 মিটার বেড়া দিতে খরচ হয় কত হবে আমাদের 2.50 গুণ 300 টাকা। তাহলে আমাদের কত আসবে, আমাদের 700 টাকা আসবে। হ্যাঁ, গুণ করলে আমাদের আসবে 750 টাকা। 750 টাকা, অর্থাৎ 2.50 সাথে 300 গুণ দিলে আমাদের 750 টাকা। অতএব মাঠের চারপাশে বেড়া দিতে খরচ হবে 750 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদিও অঙ্কটি একটু বড় বা একটু লেন্থি, কিন্তু ইজি, বুঝতে পারলে ইজি। আমি তোমাদের বোঝার জন্য বলে দিচ্ছি। দেখো, এই পার্টের পর কিন্তু আমাদের এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু হওয়ার পর আমাদের আবার এখান থেকে শুরু হয়েছে। এটা জিনিসটা মাথায় রেখো সুন্দর মতো। আচ্ছা, আমাদের প্রশ্নে বলা হচ্ছে আয়তাকার এক মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, প্রতি বর্গ মিটার 1 টাকা 90 পয়সা দরে ঘাস লাগাতে 10,260 টাকা খরচ হয়। প্রতি মিটার 250 টাকা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে সেটা বের করতে বলছে। তাহলে আমি কি লিখলাম, মনে করি প্রস্থ হচ্ছে ক আর দৈর্ঘ্য হচ্ছে 1.5 ক। এটা আমি ধরে নিলাম। হ্যাঁ, তাহলে এই 1.1 টাকা 90 পয়সা খরচ হয় কত বর্গ মিটারে, 1 বর্গ মিটারে। তাহলে 1 বর্গ মিটারে 1 টাকা কম বর্গ মিটার খরচ হবে। তাহলে 10,260 টাকা বেশি বর্গ মিটার খরচ হবে, এই জন্য গুণ বেশি বর্গ মিটার। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে 5,400 বর্গ মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল মাঠের ক্ষেত্রফল। তাহলে এই যে মাঠের ক্ষেত্রফল কত লিখলাম, 5,400 বর্গ মিটার হচ্ছে মাঠ। তাহলে প্রশ্ন মতে এখন মাঠের ক্ষেত্রে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ বের করবো। প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে বর্গ মিটার। তাহলে গুণ করলে হচ্ছে 15 স্কোয়ার আর 5,400 বর্গ মিটার। এই 15টা গুণ আছে অপোজিটে গেলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আবার এখানে স্কোয়ারটাকে আমি অপোজিটে নিয়ে গেছি, কি হয়ে গেছে, রুট হয়ে গেছে। অপোজিটে নেওয়ার কারণে এটাকে রুট হয়ে গেছে। তাহলে 5,400 কে 15 দিয়ে ভাগে, তাহলে 3600টা বর্গমূল করলে আসে আমাদের 60। তাহলে এখানে কি দাঁড়ায়, ক হচ্ছে, ক কি ধরছিলাম, ক আমরা ধরছিলাম হচ্ছে দৈর্ঘ্য। তাহলে অতএব দৈর্ঘ্য হচ্ছে আমাদের 60 মিটার। আর প্রস্থ কি 1.5 গুণ ক, তাহলে 60 গুণ 1.5 মিটার। তাহলে আমাদের কত আসে, 90 মিটার হচ্ছে আমাদের প্রস্থটা আসে। এটা 90 মিটার হচ্ছে আমাদের প্রস্থ। এখন মাঠের পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে মাঠের পরিসীমা সূত্র হচ্ছে এটা। আমরা এখানে মাঠের পরিসীমা সূত্রটা লিখলাম। পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে পরিসীমা সূত্র। পরিসীমা সূত্র, তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, সরি কারেকশন আছে, এটা একটু কারেকশন করে দিই। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ আমাদের কত আসে, 150 আর গুণ মানে 300 মিটার আসে।
দৈর্ঘ্য গুণ প্রস্থ আমাদের আসে 300 মিটার। হ্যাঁ, 300 মিটার আসলে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমাদের 300 মিটার। তাহলে 1 লিটার বেড়া দিতে খরচ হয় কত? 2.50 টাকা। তাহলে 300 মিটার বেড়া দিতে কত খরচ হবে? ক্যালকুলেট করলে আমাদের আসে 750 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ মাসের চারপাশে বেড়া দিতে খরচ হবে 750 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে বা তোমাদের যদি কোথাও না বুঝতে পারো বা বোঝার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি আমার সাথে কন্ট্যাক্ট করার যে আহ, মাধ্যম বা কমিউনিকেশনের যে যোগাযোগ করার যে মাধ্যম সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দিয়ে দিব। তোমরা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা হোক আমি তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আশা করি যে অঙ্কগুলো আলোচনা করা হয়েছে তোমরা সবগুলো অঙ্ক মনোযোগ দিয়ে বুঝতে পেরেছো। এবং যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বা আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে ধরে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমি অবশ্যই সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারো তাহলে অবশ্যই তুমি আমার সাথে কমিউনিকেট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। আর পাশাপাশি আমার যে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল আছে সেখানে একটি লাইক এবং কমেন্ট দিয়ে রাখবে। তো পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের সকলের জন্য দোয়া করে আমি আব্দুল গফফার মাহফুজ স্যার এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।